আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যসভায় সুদীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল 2025 সংসদে অনুমোদিত হয়েছে। ভারত ও থাইল্যান্ডের মধ্যে প্রযুক্তি, নৌ, এমএসএমই, হস্তশিল্প এবং হস্তচালিত তাঁতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য 6টি চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় 25,752 জনের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 80 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। বক্সিং বিশ্বকাপে ভারতের 3টি পদক নিশ্চিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ওয়াকফ সংশোধনী বিল 2025 সংসদে অনুমোদিত হয়েছে। গতকাল মধ্যরাতের কিছু পরে রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। বিলের পক্ষে ভোট পড়েছে 128টি, বিপক্ষে 95টি। প্রায় 12 ঘণ্টা ধরে রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা চলে। লোকসভায় আগেই বিলটি ছাড়পত্র পেয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ঐতিহাসিক স্থানগুলিকে সুরক্ষিত রাখা এবং সমাজ কল্যাণের প্রসারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছিল। ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় প্রশাসনের মধ্যে আরও ভালো যোগাযোগ রক্ষা এবং অংশীদারদের অধিকার সুনিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে। পাশাপাশি মুসলমান মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। গতকাল বিলের ওপর আলোচনার সময় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, কয়েক কোটি দরিদ্র মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ এই বিল থেকে উপকৃত হবেন। ওয়াকফ সম্পত্তিতে কোনো হস্তক্ষেপ করবে না এই বিল। নরেন্দ্র মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী রিজিজু বলেন, দরিদ্র এবং পশমান্দা মুসলমানরা তার সঙ্গে সাক্ষাৎ করে বিলে দ্রুত অনুমোদন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 2200 সদস্য থাকবে বলে তিনি জানিয়েছেন। 4 জনের বেশি অমুসলমান সদস্য এই কাউন্সিলে থাকতে পারবেন। অন্যদিকে ওয়াকফ বোর্ডের 11 জন সদস্যের মধ্যে मात्र 3 জন অমুসলমান সদস্য থাকতে পারবেন। हमने जो नया प्रावधान लेके आया उसमें हर वक्फ बोर्ड में मुसलमानों में जो रिकॉग्नाइज्ड सेक्ट है सब मिलकर के वक्फ बनेगा। जो पिछड़े वर्ग है वो भी वक्फ बोर्ड में मेंबर होगा और आउट ऑफ 10 मुस्लिम्स 2 मेंबर्स मिनिमम शैल बी वुमेन। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের ডক্টর সঈদ নাসির হোসেন বলেন, বিলটি বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। ये बिल टोटली फॉल्सिटी पे है, ये मिस इन्फॉर्मेशन कैंपेन पे है। 10 साल पावर में थे, क्या किए? भारतीय जनता पार्टी के जो रूल्ड स्टेट्स हैं, कई जगह 10 साल, कई जगह 15 साल, कई जगह 20 साल से है, वहां पे स्टेट वक्फ बोर्ड कॉन्स्टिट्यूट नहीं किए गए। তাকে থামিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিরোধীরা আসলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা সভার নেতা জেপি নাড্ডা বলেন, এই বিলের মূল উদ্দেশ্য সংস্কার এবং ওয়াকফ সম্পত্তিগুলির যথাযথ ব্যবস্থাপনা। দেশের স্বার্থে এই বিল আনা হয়েছে বলে জেপি নাড্ডা উল্লেখ করেন। ডিএমকে তিরুচি শিবা বিলের বিরোধিতা করে বলেন, কয়েকটি সম্প্রদায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। বিলটিকে ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং অসাংবিধানিক বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক বলেন, এই বিল মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে। আম আদমি পার্টির সঞ্জয় সিং এই বিলকে অসাংবিধানিক বলে উল্লেখ করে সরকারের কাছে বিলটি প্রত্যাহারের আর্জি জানান। আরজেডির অধ্যাপক মনোজ কুমার ঝা বিলটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপির রাধামোহন দাস বলেছেন, কংগ্রেসের আমলে দরিদ্র মুসলমানদের কোনো উন্নতি হয়নি। নরেন্দ্র মোদী সরকার মুসলমান সম্প্রদায়ের কল্যাণের জন্য এই বিল এনেছেন। জেডিএস প্রধান এইচ.ডি. দেবেগৌড়া ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। শিবসেনার উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত বলেন, এই বিল দেশের পরিপন্থী। বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে বিলের বিরোধিতা করে অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই বিলে অনেক খামতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে, কংগ্রেসের অভিষেক মনু সিংভি, এনসিপির প্রফুল্ল প্যাটেল, মনোনীত সাংসদ গুলাম আলী, শিবসেনার মিলিন্দ দেওরা প্রমুখ বিতর্কে অংশ নেন। সংসদে মুসলমান ওয়াকফ রদ বিল 2025 অনুমোদিত হয়েছে। লোকসভায় উপকূলীয় জাহাজ চলাচল বিল 2024 পাশ হয়েছে। এই বিলে ভারতের উপকূলীয় অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচলকারী জাহাজগুলি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এই বিল উপকূলীয় জাহাজ চলাচল আইনকে আরও দৃঢ় করা, উপকূলীয় ব্যবসা উন্নতি ও অভ্যন্তরীণ
অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে তৈরি হয়েছে। লোকসভায় এ বিষয়ে আলোচনায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল বলেন, এটি দেশের সর্ববৃহৎ পরিবহন বিভাগ। দেশের অর্থনীতির বৃদ্ধিতে এর বিশেষ ভূমিকা রয়েছে। গত 10 বছরে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক অভাবনীয় উন্নতি করেছে। বিমান উপকরণের সুরক্ষা সংক্রান্ত বিল 2025 গতকাল লোকসভায় গৃহীত হওয়ায় এটি সংসদে অনুমোদিত হয়েছে। রাজ্যসভায় এই বিল আগেই পাশ হয়েছিল। বিশেষত বিমানের উপকরণের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল সরঞ্জামের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বার্থ বিষয়ক কনভেনশন বাস্তবায়িত করা এই বিলের লক্ষ্য। বিলটিতে কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত কনভেনশন এবং প্রোটোকলের সংস্থানগুলি বাস্তবায়িত করার জন্য নিয়ম নীতি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারত ও থাইল্যান্ড তথ্য প্রযুক্তি, নৌ, এমএসএমই, হস্তশিল্প এবং হস্তচালিত তাঁতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য 6টি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটাংটন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গিতে থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে। भारत की एक्ट ईस्ट पॉलिसी और हमारे इंडो पैसिफिक रीजन में थाईलैंड का विशेष स्थान है। आज हमने अपने संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप का रूप देने का निर्णय लिया है। सुरक्षा एजेंसियों के बीच स्ट्रेटेजिक डायलॉग स्थापित करने पर भी चर्चा की। साइबर क्राइम के शिकार भारतीयों को वापस भारत भेजने में थाईलैंड सरकार से मिले सहयोग के लिए हमने थाईलैंड सरकार का आभार प्रकट किया। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে থাইল্যান্ডের ডিজিটাল অর্থনীতি ও সামাজিক উন্নয়ন মন্ত্রক এবং ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে গতকাল থাইল্যান্ড গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই সাক্ষাৎকে চমৎকার বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রশাসন এবং নীতি প্রণয়নে সিনাওয়াত্রার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাকে ভারতের এক বড় বন্ধু বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সিনাওয়াত্রার অত্যন্ত উষ্ণ সম্পর্ক ছিল। শ্রী মোদী আরও বলেছেন যে তারা দুজন ভারত থাইল্যান্ড সহযোগিতা এবং তা থেকে উভয় দেশ কিভাবে উপকৃত হয়েছে সে বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। থাইল্যান্ডের ব্যাংককে আজ অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী আজ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে এবারের মূল ভাবনা সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত। এই শীর্ষ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাংকক ভিশন 2030 গৃহীত হবে। বিমস্টেকের ভবিষ্যতের দিশা নির্দিষ্ট করার উদ্দেশ্যে বিমস্টেক বিশিষ্টজনেদের রিপোর্টও এতে স্বীকৃত হবে। দুদিনের থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিশানায়েকের আমন্ত্রণে 3 দিনের সফরে কলম্বো যাবেন। এর আগে ক্ষমতায় আসার পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রথম বিদেশ সফরে ভারত সফর করেন। এ নিয়ে শ্রী মোদীর 4র্থবার শ্রীলঙ্কা সফর। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শ্রীলঙ্কা এবং মায়ানমারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে মিলিত হন। নেপালের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার মধ্যে বৈঠকে গতকাল দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গতকালই মায়ানমারের প্রধানমন্ত্রী মেইন অং হলেইং এর সঙ্গেও বৈঠক করেন। মায়ানমারের ভয়াবহ ভূমিকম্প এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহু পাক্ষিক সম্পর্ক জোরদার করার মতো বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসি নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে। বাতিল হয়েছে 25,752 জনের চাকরি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ মিলেছে। বহু প্রার্থী রয়েছেন যারা 2016 সালের আগে অন্য কোনো সরকারি দপ্তরে বা স্কুলেই চাকরি করতেন। তারা চাইলে ফের পুরনো জায়গায় ফেরত যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের কাছে আবেদন জানাতে পারবেন। তাদের আবেদন বিবেচনা করতে হবে 3 মাসের মধ্যে। পাশাপাশি যাদের চাকরি বাতিল হচ্ছে প্রত্যেকেই পুনরায় নতুন যে পরীক্ষা নেওয়া হবে তাতে অংশ নিতে পারবেন। চিহ্নিত প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে বলে জানা গেছে। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার জন্য পরীক্ষা নিতে হবে, যেখানে চাকরি হারানো প্রার্থীরা অংশ নিতে পারবেন। উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বার রাশিদির বেঞ্চ 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছিল।
ইডেনে গতরাতে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৮০ রানের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। সানরাইজার্স টসে জিতে নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায়। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ ১৬ ওভার ৪ বলে ১২০ রানে অল আউট হয়ে যায়। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০টায়। বক্সিং বিশ্বকাপে ভারতের মনীষ রাঠোর, হিতেশ এবং অবিনাশ জামওয়াল তাদের নিজ নিজ বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন এবং প্রতিযোগিতায় দেশের জন্য আরও ৩টি পদক নিশ্চিত করেছেন। ৬৫ কেজি বিভাগে জামওয়াল জার্মানির ডেনিস ব্রিলকে পরাজিত করেন। হিতেশ ৭০ কেজি বিভাগে ইতালির গ্যাব্রিয়েল গুলি রন্টানিকে এবং মনীষ ৫৫ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার ইউসুফ ছোটিয়াকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যসভায় দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ সংসদে অনুমোদিত হয়েছে। ভারত ও থাইল্যান্ডের মধ্যে প্রযুক্তি, নৌ, এমএসএমই, হস্তশিল্প এবং হস্তচালিত তাঁত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ৬টি চুক্তি স্বাক্ষরিত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল ৭টা বেজে ২৫ মিনিট।